ওরা ভাগতে শুরু করেছে। ওরা কারা? ওরা হচ্ছে গত 15 বছরে যারা লুটপাট করেছে, বিপুল ধন সম্পদের মালিক হয়েছে এবং টাকা পাচার করেছে। এখন দলকে বিপদে ফেলে সরকারকে সংকটের মধ্যে রেখে তারা ঠিকই দেশ ছাড়তে শুরু করেছে। শেখ হাসিনার পাশে আছি, বিএনপি জামাতকে শিক্ষা দেবো, এই করবো সেই করবো। এখন দেখা যাচ্ছে যে যারা বড় বড় আওয়াজ দিয়েছে এখন তারাই সবার আগে পালিয়ে যাচ্ছে। একদম শ্রীলঙ্কায় যেমন পালিয়েছিল ঠিক সেভাবে পালিয়ে যাচ্ছে। আপনারা জানেন যে বাংলাদেশ থেকে এই মুহূর্তে পালিয়ে যাচ্ছে আওয়ামী লীগের এমপি মন্ত্রী আমলারা। আমরা যদিও এর আগেও অনেকবার শুনেছি যে বাংলাদেশ থেকে মন্ত্রী এমপিদের পালানোর হিড়িক চলছে এবং পালিয়ে যাচ্ছে। এই কথাটা এখন আর গোপন কোনো বিষয় নয়। চলমান ছাত্র বিক্ষোভের সঙ্গে সংহতি প্রকাশ করে সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করে সরকারি কর্মকর্তারা মাঠে নামবেন। দুর্ভাগ্য চারিদিক থেকে আওয়ামী লীগকে ঘিরে ধরেছে। তাদের এতদিনের দম্ভ এবং এতদিনের যে সৌভাগ্যের জয়গান, এই অবস্থার মধ্যে আওয়ামী লীগের যে অন্তর্দ্বন্দ্ব এটি প্রকট আকার ধারণ করেছে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আজকের নিউজের প্রথমটুকু দেখেই আপনারা বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা আপনাদের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দর্শক, এই অসহযোগ আন্দোলনকে কেন্দ্র করে বা এক দফা দাবিকে কেন্দ্র করে আজকে সারাদিন ঠিক যেই ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলোকে কেন্দ্র করে আমি আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। তাহলেই মূল রহস্যটি বা এই অসহযোগ আন্দোলনকে কেন্দ্র করে ঠিক কি ঘটতে চলেছে ক্ষমতার অন্তরালে সেটি বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। ঢাকা চট্টগ্রামের মতো বড় শহর তো বটেই, ঢাকার বাইরেও বিভিন্ন জেলায় বিভিন্ন পর্যায়ে মাঠ পর্যায়ে সহিংসতা ছড়িয়ে দেয়া হচ্ছে। আমি ছড়িয়ে পড়েছে বলছি না, ছড়িয়ে দেয়া হচ্ছে। এবং এই সহিংসতার তীব্রতা যে আরো বাড়ানো হবে, আমি আবারও বলছি, বাড়বে বলছি না, বাড়ানো হবে বলছি। সরকারের দিক থেকে তার একটা প্রমাণ আমাদের সামনে এসে হাজির হয়েছে। সেটা হলো, আমি ভিডিওটা যখন রেকর্ড করছি তখনই অনলাইনে নিউজ দেখলাম আবারও মোবাইল ইন্টারনেট পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে এবং ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলোর সার্ভিসও বন্ধ করে দেওয়া হয়েছে আগের মতো। এখনো ব্রডব্যান্ডটা আছে, এটা আদৌ কতক্ষণ থাকবে, আদৌ থাকবে কিনা সেই প্রশ্ন তো নিশ্চয়ই খুবই গুরুত্বপূর্ণ। সেটাও আমরা দেখবো, এটাও বন্ধ করে দেওয়ার প্রবাবিলিটি আছে। এই ঘটনাগুলো যখন ঘটছে তার একটা প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপট হচ্ছে, গতকালই একটা খুব গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে, আমরা বলবো একটা গ্যাদারিং ছিল। সেনাবাহিনী প্রধান সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের অফিসারদের সাথে মত বিনিময় করেছেন এবং এই যে দেশের বর্তমান পরিস্থিতি সেটা নিয়ে তারা কথা বলেছেন, মতামত জানতে চেয়েছেন এবং সেনাপ্রধান একটা বক্তব্য দিয়েছেন। আমি তার বক্তব্যটা নিয়ে কয়েকটা কথা একটু বলতে চাই, বক্তব্যটা ধরেই। এবং একটা কথা, আমাদের দেশের সেনাবাহিনীকে নিয়ে কথা বলা এক ধরনের ট্যাবু, আমি এটা রাখতে চাই না। আমাদের সেনাবাহিনী, আমাদের প্রায় বলি, পুলিশে বলি বা সেনাবাহিনীতে বলি, আমাদেরই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা আছেন, সবার আছে, খোঁজ করলে পাবো আমরা। তো এদেরকে নিয়ে বা এই জাতির সন্তান তারা, এই মাটির সন্তান তারা, সুতরাং তাদের প্রতি আমাদের কিছু কথা থাকার আছে, কথা কিছু এক্সপেকটেশনের জায়গা আছে। এন্ড আই ডু হ্যাভ দ্যাট, আমার সেটাও আছে, আমি সেটাই আসবো। কিন্তু আমরা খেয়াল করি, ছাত্রলীগ, আওয়ামী লীগ আজকে রাস্তায় অবস্থান নেবে। জনাব ওবায়দুল কাদের ক্লিয়ারলি বলছিলেন এর আগে তারা এটা ক্যান্সেল করেছিলেন কারণ সংঘাতের সম্ভাবনা আছে বলে তারা মনে করছেন। কিন্তু গতকাল আবার ঘোষণা দিয়েছেন আজ এবং আগামীকালও তারা মিছিল নিয়ে থাকবেন। তাহলে কি সংঘাতের সম্ভাবনা নেই? আজকে রাস্তায় দাঁড়িয়ে আওয়ামী লীগের বড় বড় নেতাকে বলতে দেখেছি যে তারা সংঘাত সন্ত্রাস প্রতিরোধ করার জন্য মাঠে আছেন। এই দায়িত্ব তো তাদের না। বহুবার বলেছি, সংবিধান আইন কেউ আওয়ামী লীগকে এই দায়িত্ব দেয় নেই, কিন্তু তারা এই কথাগুলো বলে যাচ্ছেন। দেশের বিদ্যমান প্রেক্ষাপটে, হ্যাঁ আমি মানি আগস্টে আওয়ামী লীগের ধরনের কর্মসূচি অনেক সময়ই রাখে, পুরো মাস ব্যাপী। সেটা এই পরিস্থিতিতে রাখা মানে একেবারেই সংঘাতের উস্কানি দেয়া। এবং গতকাল থেকে এই কথা খুব স্পষ্টভাবে চাউর হয়ে গেছে যে আজ মাঠে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ থাকবে এবং তারা তাদের মরণ কামড়টা দেওয়ার চেষ্টা করবে। তারা দিচ্ছে বিভিন্ন জায়গায়, সংঘাত হচ্ছে, পাল্টাপাল্টি হচ্ছে। আমি এটার আপডেট নিয়ে একটু কথা বলবো, কিন্তু যে প্রেক্ষাপটে এটা হচ্ছে, গতকাল যে মিটিংটা হয়েছে সেই মিটিংটা, যে সভাটা, সেটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। এবং সেনাপ্রধানের বক্তব্যটা আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে, আমার কাছে ভালো মনে হয়েছে, এটা নিয়ে আমার কিছু কথা আছে। উনি যেটা করেছেন, সেনাপ্রধান শনিবার ঢাকায় সেনা সদরের হেলমেট অডিটোরিয়ামে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অফিসার্স অ্যাড্রেস গ্রহণ করেন। সেখানে তিনি কিছু কথা বলেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায়, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান অফিসার্স অ্যাড্রেসে দেয়া বক্তব্যে সব সেনা কর্মকর্তার উদ্দেশ্যে দেশে চলমান নিরাপত্তা পরিস্থিতির উপরে আলোকপাত করে সেনাবাহিনী কার্যক্রম সম্পর্কে দিক নির্দেশনা দেন।
সেনা কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন তিনি। পাশাপাশি সেনাপ্রধান যে কোনো পরিস্থিতিতে জনগণের জানমাল ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহের নিরাপত্তা নিশ্চিত করতে বলেন। সেনাপ্রধান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের আস্থার প্রতীক। জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। এছাড়া তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান বিভিন্ন গুজব সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি সততা, নিষ্ঠা ও ন্যায়পরায়ণতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। এ সময় সেনা সদর দপ্তরের ঊর্ধ্বতম সামরিক কর্মকর্তারা সহ সব সেনানিবাস থেকে ফরমেশন কমান্ডার সহ সব পদবীর সেনা কর্মকর্তারা ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে অংশগ্রহণ করেন। তার মানে আমরা বুঝতে পারছি এটা খুবই একটা ওয়াইড স্প্রেড, এটা একটা সাধারণ মিটিং বলছে, তার মানে এটা সম্ভবত সবসময়ই হয় নিয়মিত বিরতিতে। এবার যেহেতু একটা বিশেষ পরিস্থিতিতে, সেই পরিস্থিতিতে হয়েছে। এই সভাটা নিয়ে উনি সামাজিক মাধ্যমের গুজবের কথা বলছেন, সভাটা নিয়ে নানান রকম কথাবার্তা সামাজিক মাধ্যমে এসছে। আমরা ওইদিকে না যাই, মানে এখানে কারা কি ধরনের কথা বলেছেন সেসব আলাপও আমি দেখেছি, কিন্তু আমি এসব সামাজিক মাধ্যমে আসা নিয়ে কথা বলতে চাই না। কিন্তু সেনাপ্রধান যখন বলছেন, এই জায়গাটা আমি আবার একটু পড়তে চাই। বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের আস্থার প্রতীক। ইয়াস, আই রিয়েলি বিলিভ বাংলাদেশের সম্ভবত এই শেষ প্রতিষ্ঠানটা আছে যেটার উপরে জনগণ আস্থা করে এবং আস্থাটা ধরে রাখতে চায়। আই রিপিট, আস্থাটা ধরে রাখতে চায়। এইটাই সম্ভবত শেষ প্রতিষ্ঠান। গত 15 বছরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে প্রতিটা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে, একেবারে ধ্বংস করে ফেলেছে। এই প্রতিষ্ঠানটার উপরে জনগণ আস্থা রাখতে চায়। এখনো আমি মনে করি আস্থায় চির একেবারে ধরেনি তা না, আমরা তো এই সমাজে থাকি এবং আমি বিশ্বাস করি সেনাবাহিনী এই দেশেরই যেহেতু সন্তান, এই মাটির সন্তান, তাদেরও বেসামরিক মানুষদের সাথে যোগাযোগ আছে, কথাবার্তা হয়, সেনাপ্রধানেরও সেটা আছে, সেটা চির ধরতে শুরু করেছেই সম্ভবত। কিন্তু এখনো মানুষ আস্থা রাখতে চায়। জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। এই বাক্যটাকেই আমি সবচেয়ে গুরুত্ব দিতে চাই। জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে। রাষ্ট্র একটা বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার। সংবিধান অনুযায়ী রাষ্ট্রের একরকম সংজ্ঞা আছে, আবার রাষ্ট্র বলতে আমরা মানে রাজনীতি বিজ্ঞানের যে সংজ্ঞা, যেখানে একটা ভূখণ্ডে জনগণ থাকবে, সেখানে একটা সরকার থাকবে এবং যার সার্বভৌমত্ব থাকবে। সরকার রাষ্ট্রের একটা অংশ। ভূখণ্ড এবং জনগণ প্রধান বিষয়। সুতরাং জনগণের স্বার্থ দেখা মানেই আসলে টু সাম এক্সটেন্ট রাষ্ট্রের স্বার্থ দেখা, এবং এটা ট্রু, সরকারও যেহেতু রাষ্ট্রের পার্ট, সরকারও এখানে আছে। কিন্তু বাংলাদেশে কি ধরনের সরকার আছে, কি ধরনের সরকার চলছে, বিশেষ করে 2014 সাল থেকে, সেটা সবাই জানে। তো জনগণের পাশে থাকবেন বলছেন, বাক্যটা শেষ অংশ সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। আমরা বিশ্বাস করতে চাই সত্যিকার জনগণ, এই দেশের সবাই জনগণ, এমনকি ছাত্রলীগও এই দেশের জনগণ, এই দেশের স্টেক হোল্ডার, এই দেশের মালিকের অংশ। আওয়ামী লীগও তাই আছে। তারা যারা এই বিভৎস বিশৃঙ্খলা সহিংসতা করছে, তারাও স্টেক হোল্ডার, তাদেরও স্বার্থ আছে। এই দেশটার ঠিকঠাক হওয়া তাদের, এই পরিস্থিতি থাকা তাদের জন্য ভালো কিছু না। এই জাতির এক্সিস্টেন্স প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে, আমাদের সার্বভৌমত্ব প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে। যে পরিস্থিতি দাঁড়িয়েছে এখন গৃহযুদ্ধের ডাকের মতো হয়। আমি আগেও বলেছি, জনাব ওবায়দুল কাদের যখন গত শনিবার বলছেন পাড়ায় ওয়ার্ডে অবস্থান নিতে হবে, আগেও উনি বলেছেন অস্তিত্বে টান পড়েছে, সবাইকে মাঠে নামতে হবে। এর আগে ছাত্রলীগকে বলেছেন, এগুলো প্রত্যেকটা গৃহযুদ্ধের ডাক। তো এভাবে ছাত্রলীগ আওয়ামী লীগকে লেলিয়ে দেওয়া যায় না। এর আগে যখন সমস্যা হচ্ছিল, সবকিছুর পর সেনাবাহিনী তার দায়িত্ব নিয়ে নেমেছিল, ডিপ্লয়েড হয়েছিল এবং কারফিউ দেওয়া হয়েছিল, ঠিক একই রকম ভাবে এখন বর্তমান যে পরিস্থিতি হচ্ছে, বলছিলাম সত্যিকার জনগণ, দেশের মেজরিটি জনগণ এখন কোন দিকে, এই তথ্য সেনাবাহিনীর কাছে যে কারো কাছে, যে কারো চাইতে বেশি আছে, তাদের প্রচুর সংস্থা আছে এই তথ্যগুলো পাবার। সেই তথ্যগুলো জেনুইনলি তারা জানেন, কোনো সন্দেহ নাই। সুতরাং যে মাঠে যে সহিংসতাগুলো হচ্ছে, এই সহিংসতাগুলো সেনাবাহিনী মাঠে ডিপ্লয়েড থাকা অবস্থায় চলা কোনোভাবে আমরা মনে করি যে দেখতে পারি না, এটা নিতে পারি না আমরা। শুধু এটাই না, আমি সেনাপ্রধানের উক্তিটার প্রতি আস্থা রাখতে চাই, শুধু একটু যোগ করে দিতে চাই, জনগণের পাশে আছেন এবং থাকবেন আশা করি, বিশ্বাস করতে চাই। কিন্তু সে সত্যিকার জনগণ। এদেশে আওয়ামী লীগ মানে জনগণ না, বা সরকারের সাথে থাকা লোকজন মানেই জনগণ না। বাংলাদেশ সম্ভবত এখন 1 ভার্সেস 91-এ পৌঁছে গেছে। এদেশে 99% জনগণ একদিকে চলে গেছে। মাঠে যা হচ্ছে নিশ্চয়ই সেনাপ্রধান, সেনাবাহিনী, অন্যরা সবাই দেখেছেন। আমরা সেনাপ্রধান যেভাবে বলেছেন আস্থার প্রতীক, আমরা সেনাবাহিনীকে অন্তত আমাদের শেষ জায়গাটাকে আস্থার প্রতীক হিসেবেই দেখতে চাই। প্রিয় সহযোদ্ধা ভাই বোনেরা, আপনারা জানেন যে বাংলাদেশ থেকে এই মুহূর্তে পালিয়ে যাচ্ছে আওয়ামী লীগের এমপি, মন্ত্রী, আমলারা। আমরা যদিও এর আগেও অনেকবার শুনেছি যে বাংলাদেশ থেকে মন্ত্রী এমপিদের পালানোর হিড়িক চলছে এবং পালিয়ে যাচ্ছে। এই কথাটা এখন আর গোপন কোনো বিষয় নয়, এটা এখন একদম ওপেন হয়ে গিয়েছে। বাংলাদেশের সকল প্রথম সারির গণমাধ্যমগুলো আজকের এই রিপোর্ট প্রকাশ করছে যে কেন তারা পালিয়ে যাচ্ছে, কেন তারা দেশ ছাড়ছেন, কি কারণে ছাড়ছেন। নিশ্চয়ই আজকে যুগান্তরের একটি রিপোর্ট আপনারা সকাল থেকে দেখেছেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রচারিত হয়েছে যে ইতিমধ্যেই অনেক ব্যবসায়ী, আমলা এবং রাজনীতিবিদ দেশ ছেড়েছেন। এই সাম্প্রতিক সময়, মানে 2-1 দিনে, গতকালকের। এবং সেটার উপরে ইনকিলাবও আবার একটা রিপোর্ট করেছে। দেখেন,
ইনকিলাব পত্রিকাও একই জিনিস করেছে যে দেশ ছাড়ার হিরিক মন্ত্রী এমপিদের। এটা হচ্ছে আজকের 4 আগস্ট 2024-এর 11:50 মর্নিং এর টাইমের আপনার এই রিপোর্ট। এই হচ্ছে দেশ ছাড়ার হিরিক ইনকিলাবের আজকের রিপোর্ট। ইনকিলাবের রিপোর্টে হচ্ছে এখন মন্ত্রী এমপিরা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন। তো আমরা জানতাম যে আসলে তারা পালিয়ে যাবেন। তারা বলেছিলেন এক সময় যে আমরা শেখ হাসিনার পাশে আছি, শেখ হাসিনার সাথে থাকবো, শেখ হাসিনাই আমাদের সবকিছু। ব্যবসায়ীদের অনুষ্ঠানে মনে আছে কিনা আপনার, যে সেখানে সবাই একাত্মতা ঘোষণা করেছে, প্রধানমন্ত্রী আমরা আপনার পাশে আছি। এখন কিন্তু কেউ তার পাশে নেই। এবং আজকেও গতকালকের পরশু পর্যন্ত যারা গুজব ছড়িয়েছে অনলাইনে বিভিন্ন জায়গায় যে আমরা আছি, আমরা দেশে আছি, আমি বারান্দা থেকে কথা বলছি, বেডরুম থেকে কথা বলছি, আবার বিদেশ থেকে ধরেন পোস্ট করে বলে দিচ্ছে এই মুহূর্তে ঢাকায় মিছিল হচ্ছে, রাতের বেলা আপনার শাহবাগ দখল হয়ে গিয়েছে, কত গল্প সারা রাত শুনেছেন, 7 মিনিটে রাস্তা পরিষ্কার করবে। আদতে কিন্তু আওয়ামী লীগের কোন সিনিয়র নেতারা এখন মাঠে আর নেই। কয়েকজন চুনিপুটি যারা শুধুমাত্র মনে করেছেন যে এখনো হয়তো দেশটা শেখ হাসিনার দ্বারা পরিচালিত হবে এবং তারা ভাড়াটে কিছু লোকজন নিয়ে থাকার সর্বোচ্চ চেষ্টা করছে, কিন্তু বাস্তবতা হচ্ছে যারা রাজনীতি সচেতন এবং বোঝেন তারা ইতিমধ্যেই পালিয়েছেন। আমি যদি একটু ইনকিলাব পত্রিকার আজকে রিপোর্টটা একটু আপনাদেরকে একটু পড়ে শোনাই, এরপর আর একটু কথা বলার চেষ্টা করবো। দেখেন, দেশ ছাড়ার হিরিক মন্ত্রী এমপিদের। চলমান সংকটময় পরিস্থিতিতে মন্ত্রী এমপি আমলা ও আলোচিত ব্যবসায়ীদের দেশ ত্যাগের হিরিক পড়েছে। হিরিক কখন পড়ে? যখন মানে ভিড় আর ভিড়, হিরিক পড়ে গিয়েছে। যেসব ব্যবসায়ী বিভিন্ন সময় প্রধানমন্ত্রীর ভরসার বাণী শুনিয়েছেন তাদের কেউ কেউ দেশ ছাড়ছেন আগে। শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহার করে 19 জনের দেশ ত্যাগের তথ্য পাওয়া গেছে। এদের মধ্যে একাধিক মন্ত্রী, এমপি ও আমলা রয়েছে। বিমানবন্দর সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিমানবন্দর বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মকর্তা জানান, অনেকেই নিরাপদে যাওয়ার জন্য ভিআইপি লাউঞ্জ ব্যবহার করছেন না, ফলে তাদের সম্পর্কে তথ্য জানা কঠিন হচ্ছে। মানে ভিআইপি লাউঞ্জ ব্যবহার করলে তার তথ্যটা খুব দ্রুত চলে আসবে, ওখানে কারা যাচ্ছে কারা যাচ্ছে না। এই কারণে অনেকে ভিআইপি লাউঞ্জ ব্যবহার না করে এখন তারা সাধারণ যাত্রী বেশে আপনার ইকোনমি ক্লাসে আমরা যারা চলাফেরা করি আমাদের লাইন থেকে তারা এখন ভিআইপি মুড না নিয়ে লোকাল রোডে এয়ারপোর্টের ভিতরে ঢোকার চেষ্টা করছেন। তারপরে আমলা বাহিনীর কর্মকর্তারা পরিবারের নাম প্রকাশ অনিচ্ছুক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মকর্তা জানান, অনেকেই নিরাপদে যাওয়ার জন্য ভিআইপি লাউঞ্জ ব্যবহার করছে না, ফলে তাদের সম্পর্কে তথ্য জানা কঠিন হচ্ছে। অনেক সরকারি আমলা ও বাহিনীর কর্মকর্তার পরিবারের সদস্যরাও আজ দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছেন। জানা গেছে অতি সম্প্রতি এক অনুষ্ঠানে আলোচিত ব্যবসায়ী, বেসরকারি ব্যাংক উদ্যোক্তা ও পরিচালকের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের BAB চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার গণমাধ্যমকে বলেন, যে কোনো পরিস্থিতিতে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন। প্রধানমন্ত্রীকে ক্ষমতা রাখতে ব্যবসায়ীরা সবকিছু করতে প্রস্তুত, অথচ তিনি দেশের এই ক্রান্তি লগ্নে প্রধানমন্ত্রীর পাশে থাকছেন না। প্রধানমন্ত্রীকে দেয়ার কথার বরখেলাপ করে আজ BS 217 নম্বর ফ্লাইটে তিনি দেশ ছাড়ছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ দোলন চাপা হয়ে তিনি ভাগেন, একদম উল্লেখ করে দিয়ে দিচ্ছেন কোথায় কোথায়। এরা কিন্তু গণভবনে গিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে চেয়েছিলেন, উনি কিন্তু সবার আগে ভাগলেন। শুধু নজরুল নয়, তার মতো সিআইপি, মন্ত্রী, এমপিদের দেশ ত্যাগের প্রতিযোগিতা শুরু হয়েছে। বিমানবন্দর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল 6:30টার দিকে বিমানবন্দর ভিআইপি লাউঞ্জে প্রবেশ করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নূর তাপস। বুঝতে পেরেছেন তাপসকে নিয়ে যে কথা হয়েছে, এমনি এমনি হয়নি তো। এরা সব পালাবে, কেউ থাকবে না, একেবারে টাইম সহ বলে দিচ্ছেন। শনিবার সকাল 4:30টার দিকে বিমানবন্দর ভিআইপি লাউঞ্জে প্রবেশ করেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র ফজলে নূর তাপস। সকাল 8:30 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 858 ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন। প্রায় একই সময় পৃথক আরেকটি ফ্লাইটে তার পরিবারের সদস্যরা লন্ডনে যান বলে জানা গেছে। শুধু তারাই নয়, আজ বিভিন্ন সময় মোট 17 জন ভিআইপি, সিআইপির দেশ ছাড়ার কথা রয়েছে। এ তালিকায় একাধিক মন্ত্রী, বিচারপতি, এমপি আছেন। আজ ভিআইপি লাউঞ্জ 1 রজনীগন্ধা ব্যবহার করে যারা ফ্লাইটে উঠবেন তাদের মধ্যে আছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, সাবেক বস্ত্র পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এমপি, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, হুইপ নুরুল আলম চৌধুরী, কৃষিমন্ত্রী আব্দুস শহীদ, সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি, বিচারপতি মহিউদ্দিন শামীম। এদের সবাই একই সঙ্গে একজন করে যাত্রী আছেন। সংশ্লিষ্টদের ধারণা সস্ত্রীক যাচ্ছেন তারা, মানে স্ত্রী সহ তারা যাচ্ছেন। এছাড়া ভিআইপি লাউঞ্জে দোলন চাপা ব্যবহার করে আজ যাদের দেশ ছাড়ার কথা রয়েছে তাদের মধ্যে আছেন সাবেক এমপি নূরে হাসনা লিপি চৌধুরী, সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, সাবেক এমপি মোহাম্মদ হাবিব হাসান। সিআইপি মর্যাদার ব্যবসায়ীদের মধ্যে আছেন ABM MB ওয়াসিম রহমান, লাইলা টাইলসের MD ইমরানুর রহমান, আলোচিত নজরুল ইসলাম মজুমদার, সেবপের চেয়ারম্যান SM মহিউদ্দিন মোমেন, সার্ক CCI এর প্রেসিডেন্ট মোহাম্মদ জসিমউদ্দিন ও DBL এর চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ। এর আগে অনেক ভিআইপি, সিআইপি দেশ ত্যাগ করেছেন। আগামী কয়েকদিনে আরো যারা দেশ ছাড়ার প্রস্তুতি নিয়েছেন তাদের তালিকা বেশ লম্বা বলে জানা গিয়েছে। মেয়র তাপস বিমানের ভেতর দাঁড়িয়ে আছেন এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়েছে। এই ছবিতে দেখা যায় তিনি বিমানের ভেতর হাঁটার জায়গায় একটু কাত হয়ে দাঁড়িয়ে আছেন, তার পিছনে বিমানের 2জন কর্মীও দাঁড়িয়ে আছেন। বাংলাদেশের সবাই আওয়ামী লীগ এখন পালায়ন করা ছাড়া আর কোনো গত্যান্তর তাদের হাতে নেই। শেখ হাসিনা সর্বশেষ হাতিয়ার হিসেবে আপনাদের কিছু কর্মীদেরকে ব্যবহার হয়তো করবে, কিন্তু আপনারা কেউ রেহাই পাবেন না। আমাদের এই দেশবাসীর উচিত হবে বিমানবন্দর পাহারা দিয়ে
এই দালালদেরকে একেবারে শুরু থেকে মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যারা আওয়ামী লীগের সন্ত্রাসী করেছে, যারা ভালো তাদেরকে বলছি না, ভালো তো নাই বললেই চলে, যদি যারা সন্ত্রাস, যারা মানুষদেরকে কষ্ট দিয়েছে তাদের কাউকেই ছাড়তে দেওয়া উচিত না। এই বিমানবন্দর থেকে কেউ যেতে পারবে না। এখন বের হয়েছে যে তারা এখন বের হওয়ার জন্য লাফালাফি শুরু করে দিয়েছেন, মানে হিরিক পড়ে গিয়েছে। বিমানবন্দরে হিরিক পড়া মানে কি, এখন টিকিট পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে, অনেকের ভিসা সমস্যা, অনেকের কোন দেশ রেখে কোন দেশ যাবে সেটা নিয়ে ভাবছে। আবার যেটা করছে, কেউ কেউ পলিসি করছে তার পরিবার সহ নিয়ে যাচ্ছে, পরিবারকে কোনো এক দেশে রাখছে, উনি সুযোগ বুঝে হয়তো যদি মনে করে শেখ হাসিনা টিকে যাবে আসতে পারে এরকম একটা এক্সিট নিয়ে রাখতেছে। মানে অপশন দুইটা, পালাইয়া যায় আগে দেখি কি হয়, কিছু হইলে আবার এসে হুমকি দামকি শামীম ওসমানের মতো দেওয়ার চেষ্টা করবে। যদিও শামীম ওসমানকে কেউ এখন পর্যন্ত রাস্তায় দেখে নাই, কোথায় কোন অন্দর গুহার মধ্যে, রুমের মধ্যে, বেডরুমে বৈশা ভিডিও করে আর তার ছেলে সেইগুলা পোস্ট করে। মানে মানুষকে আহাম্মক পেয়েছে, এই মানুষগুলো সব পালাচ্ছে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফিজ।